এসো এবার আমরা কিছু অ্যাডভান্স অঙ্ক করে নিই ইউনিটারি মেথড বা ভেরিয়েশন মেথড দিয়ে। চলো দেখি। এই সমস্ত অঙ্ক যেগুলো করাবো সেগুলো আমি আর ডি শর্মা বই থেকে নিয়ে। দেখো বলেছে, ইন এ হোস্টেল অফ 50 গার্লস দেয়ার আর ফুড প্রিভিশন ফর 40 days. If 30 more girls joins the hostel, how long will this provision last? তো দেখো অঙ্কটায় কি বলেছে, আমাকে বলেছে একটা হোস্টেল আছে, গার্লস হোস্টেল, সেখানে 50 গার্লস আছে এবং যার মধ্যে যাদের খাবার মজুদ আছে কত 40 ডেজের। এখন সেই গার্লস হোস্টেলে হঠাৎ 30 মোর গার্লস চলে এসছে, তাহলে এখন ওই 40 ডেজ তো খাবার নিশ্চয়ই যাবে না, তার থেকে নিশ্চয়ই কম দিনে যাবে, কারণ সেই 30 গার্লসও কি এখন খাবার খাবে। তাহলে বলছি তাহলে কত দিন যাবে সেই হিসাবটা আমাকে করতে হবে। তো দেখো তাহলে প্রথমে আমরা কি করব, ঘর করব, গার্লস নাম্বার অ্যান্ড ডেজ অফ ফুড। ওকে, ছক আগে করে নেবো, আমরা জানি আমাদের ফার্স্ট নিয়ম এটাই। তো গার্লস প্রথমে কত ছিল, 50 গার্লস, কত দিনে খাবার মজুদ ছিল 40 ডেজের। এখন কত গার্লস এসছে না 30 মোর, তাহলে আগে যে 50 গার্লস ছিল সেটা তো থাকবেই, তার সাথে 30 গার্লস বেশি এসেছে, হ্যাঁ কি না? তাহলে সেই 50 জন তো খাবেই, প্লাস কি আরও 30 জন এসছে, টোটাল 80 জন। এখন গার্লসের নাম্বার কত, 80 জন, তাহলে 80 জন গার্লসের এখন কতদিন যাবে খাবার, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু করবো, কোশ্চেন মার্ক এদিকে আছে তো লেখা এখান থেকে কোশ্চেন মার্কস জাতীয় যা কিছু লিখবো সেই কোশ্চেন মার্কস যেন বা এই ঘরটার সমস্ত টার্ম যেন এইদিকে আসে, জানি নিশ্চয়ই মেথডটা। তাহলে আমরা প্রথমে ইউনিটারি মেথডে সলভ করব, রাইট, যেটা 1 ডিজিটও বলা হয়। ওকে বেশ, দেখো কী করে করি। এখন দেখো ফুড ফর 50 গার্লস কত 40 ডেজ, তাহলে 50 গার্লসের কত দিনে খাবার আছে 40 ডেজের। তাহলে ফুড ফর 1 গার্লস, এখন যদি সেই খাবারটা একজন মেয়ে খায় তাহলে নিশ্চয়ই কি 40 ডেজের অনেক বেশি দিন যাবে, তাহলে বেশি দিন গেলে কত 40 মাল্টিপ্লাই বাই 50। ভালো করে বুঝে দেখো, 50 গার্লস যে খাবারটা খাচ্ছে কদিন যাচ্ছে 40 ডেজ যাচ্ছে। এখন যদি ওই হোস্টেলটায় একটাই মেয়ে থাকে, ঠিক আছে, খাবার আমরা কোথাও সরাইনি, তাহলে তার নিশ্চয়ই কি 40 ডেজের অনেক বেশি দিন যাবে। তাহলে গার্লস সংখ্যা কি ডিক্রিজ করে গেল, কিন্তু এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে খাবারের ডেজের পরিমাণটা তার রেসপেক্টে যেহেতু সে ইক্কা খাবে বেড়ে যাবে। তাহলে বৃদ্ধি পেয়ে গেলে কি আমাদের মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে ফুডস ফর এখন 80 জন, 80 জনের কথা হবে, তাহলে 1 বলেছি, এই লাইনটার সাথে রিলেটেড, এই লাইনটার সাথে রিলেটেড। আগের ভিডিওগুলো নিশ্চয়ই তুমি দেখেছো, কনসেপ্ট একবারে ক্লিয়ার তোমার, আশা করি আর এইগুলোতে নিশ্চয়ই প্রবলেম নেই। একজন মেয়ে এতদিনে খাবারটা শেষ করতে পারে, 80 জন গাল হয়ে গেছে 80, তাহলে কি খাবারের দিন সংখ্যা কি কমে যাবে, কারণ তারা তো সবাই খাবে না। তাহলে কমে গেলে ডিক্রিজ হলে ডিভাইড, তাহলে 40 মাল্টিপ্লাই বাই 50 ডিভাইড 8। ওকে, এবার করো কাটাকাটি, 8 একে 8, 5 8 40, 5 5 25। তাহলে এখন কতদিন যাবে খাবারটা যদি 80টা গাল হয়, 25 ডেজ। বুঝতে পেরেছি নিশ্চয়ই। খালি ইনক্রিজ আর ডিক্রিজের ব্যাপারটা যদি তুমি একবার ক্লিয়ার করে নিতে পারো মাইন্ডে, এইগুলো সব নিমেষে হয়ে যাবে, কোনো চাপ হবে না তোমার। বোঝা গেল নিশ্চয়ই বুঝতে পেরেছি। চলো পরেরটা করি। এখন এই অঙ্কটাই চলো সেকেন্ড মেথড আমরা করে ফেলি, যেটা আমাদের ভেরিয়েশন মেথড বা রেশিও প্রপোর্শন মেথড। দেখো কী করে করি। তো মেথড 2তে সলভ করছি, দ্যাট ইজ কি ভেরিয়েশন মেথড, বা আর এক নাম কি রেশিও প্রপোর্শন মেথড, হ্যাঁ কি না? অবশ্যই। তাহলে এখানে গার্লস নাম্বার দেখতে পাচ্ছ কি ইনক্রিজ করেছে, তাহলে যত বেশি গার্লস নাম্বার ইনক্রিজ করবে দিন সংখ্যা তত বেশি কি ডিক্রিজ করে যাবে, কারণ 50 জন গার্লসের যে খাবারটা 40 দিন যায়, 80 জন গার্লসের তার থেকে কম দিনে যাবে, তাহলে এটা ডিক্রিজ করছে। তাহলে হিয়ার নিচে লিখতে হয়, তোমাকে আগের ভিডিওতে সব শিখিয়েছি এগুলো। হিয়ার গার্লস নাম্বার and days of food are in inverse variation, ঠিক আছে?
বা ইনভার্স রিলেশনশিপ। ওকে, মানে একটা ইনক্রিজ তো একটা ডিক্রিজ, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। আগের যতগুলো আমরা অঙ্ক করে এসেছি ভালো করে মনে করে দেখো, হয় ইনক্রিজ হয়েছে অথবা ডিক্রিজ হয়েছে। কিন্তু এই ফার্স্ট টাইম আমরা একটা পেলাম অঙ্ক যেখানে ইনক্রিজ হচ্ছে এবং তার পরের টার্মটা যেটা রয়েছে বা পরের যে ঘরটা রয়েছে তার সাপেক্ষে ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, বেশ। তো সেটাকে আমরা কি বলবো? ইনভার্স ভেরিয়েশন অথবা ইনভার্স রিলেশনশিপ। মনে থাকবে? বেশ, দেখো তো আমরা কী করতাম, যে ঘরের মান দেওয়া আছে তাহলে 50/80 এরকম করে লিখতাম, দিয়ে বলতাম কি সমান চিহ্ন দেবে, ইকুয়াল সাইন। এখন এটা 40 কী লিখতাম, ডেজ অফ ফুড। যদি ডাইরেক্ট ভেরিয়েশন হতো তাহলে আমরা 8/8, 50/80, দেন 8/8, অর্থাৎ 40 জিজ্ঞাসা চিহ্নর কাছে কিছু নেই, এক্স লিখতে হবে না, তুমি একদম মনে করো কেন এই ঘরের নামটাই লিখে দেবে, ডেজ অফ ফুড। কোনো কেউ কাটবে না, তোমার অঙ্ক একদম কারেক্ট, এক্স আমি নাই ধরতে পারি। ঠিক আছে, বেশ। তাহলে ডেজ অফ ফুড লিখেছি। এখন যদি ডাইরেক্ট ভেরিয়েশন হয় তাহলে 50/80 করতাম অ্যান্ড দেন তারপরে 40 ডেজ অফ ফুড করতাম। ঠিক, কিন্তু এটা তো ইনভার্স ভেরিয়েশন, ইনক্রিজ ডিক্রিজ। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই ঘরটার কোনো চেঞ্জ করবে না, অর্থাৎ যে দুটো ঘরের মান দেওয়া আছে 50/80 সেটাকে সেম রাখবে। যদি ইনভার্স ভেরিয়েশন হয় তাহলে জাস্ট এই যে ঘরটা থাকবে তাকে রিভার্স করে বসাবে। কি, আমরা 50/80 এটাই লিখব, কিন্তু ডেজ অফ ফুডটাকে ওপরে দেবো আর 40টাকে নিচে দেবো। খালি এইটুকু খালি তোমাকে মনে রাখতে হবে যে ইনভার্স ভেরিয়েশনে এরকম হয়, যে দুটো ঘরের মান দেওয়া থাকে সেটা তো সেটা বাই হয়, বাস পরের ঘরটা কি রিভার্স হয়ে বসে। আর ডাইরেক্ট ভেরিয়েশনে 8/8 তো 8/8, ইনভার্স ভেরিয়েশনে 8/8 কিন্তু এর কি নিচেরটা আগে ওপরে, তারপরে উপরেরটা নিচে। ঠিক আছে, বেশ। তাহলে এইটা দেখে দেখে প্রথম স্টেপটা লিখব, 50 এই দাগটা মানে কি /80, ইকুয়াল সাইন মানে /, ডেজ অফ ফুড লিখলাম এই দাগটা মানে তারপরে 40। ওকে, এবার কি ডেজ অফ ফুডের মান বার করতে হবে, তাহলে অর দিয়ে নেক্সট স্টেপ কোনাকুনি গুণ, 40 চলে যাবে 50 সাথে গুণ হতে, 80 চলে যাবে ডেজ অফ ফুডের সাথে গুণ হতে। তাহলে 50 গুণিত 40 আর ওইদিকে 80 গুণিত ডেজ অফ ফুড। এখন ডেজ অফ ফুডকে কী করতে হবে, তাহলে 80 ওর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে এলে কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে অর 50 × 40, 80 সমান হচ্ছে ডেজ অফ ফুড। ওকে, এবার কাটাকাটি করো, 8 × 8, 5 × 8 = 40, और 5 × 5 = 25 days অফ ফুড। তাহলে বুঝতেই পারছো আমার উত্তর কি সেমই আসছে। আমরা জানি মেথড চেঞ্জ করলে আমাদের অঙ্কের উত্তর কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, এই মেথডও করলেও 25 days আসবে, আগের মেথডে ইউনিটারি মেথড বা 1 digit মেথডে করলেও তোমার উত্তর একই আসবে, 25ই আসবে। করলাম, ঠিক আছে। তো বুঝতে পেরেছি নিশ্চয়ই, করতে পারবো। চলো পরেরটা দেখি। এরকম টাইপের অঙ্ক আমাদের ইউনিটারি মেথডে আমরা সলভ করতে পারি। দেখো অঙ্কটা বলেছে 7 ওয়ার্কার্স ওয়ার্কিং 6 hours এ ডে ক্যান বিল্ড এ ওয়াল ইন 12 days। তাহলে 7জন ওয়ার্কার্স 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করছে, 12 দিনে একটা তারা দেয়াল বানিয়ে ফেলতে পারছে। হাউ মেনি ডেজ উইল 3 ওয়ার্কার্স টেক টু বিল্ড এ সিমিলার ওয়াল। তাহলে কত ডেজ লাগবে যদি 3জন ওয়ার্কার এখন কাজ করে, ওয়ার্কিং 8 hours এ ডে। এখন তারা 8 ঘন্টা করে যদি কাজ করে 3জন ওয়ার্কার্স, তাহলে কত দিনে তারা ওই দেয়ালটা বানিয়ে ফেলতে পারবে। তাহলে আগে কি ছিল, 7জন ওয়ার্কার্স 6 ঘন্টা করে প্রতিদিন কাজ করছিল, দিয়ে 12 দিনে শেষ করে দিচ্ছিল, দেয়ালটাকে বানিয়ে দিচ্ছিল। এখন কি ওয়ার্কারের সংখ্যা কমে গেছে, 4জন ছুটিতে চলে গেছে, 3জন ওয়ার্কার্স আছে। 3জন ওয়ার্কার্স ডেলি 6 ঘন্টা জায়গায় 8 ঘন্টা করে ডিউটি করছে, কাজ করছে। দিয়ে বলছে তাহলে কত দিনে সেই বিল্ডিংটা বা এই কত দিনে সেই দেয়ালটা বানিয়ে ফেলতে পারবে। তো দেখো এটা ইউনিটারি মেথডে আমরা কীভাবে সলভ করি। তো এখানে একটা জিনিস বুঝতে পারছি যে ওয়ার্কার্স, ডেজ অ্যান্ড আওয়ার্স এই তিনটে কি রিলেশন রয়েছে। তাহলে আমার এখানে ঘর কিন্তু দুটো হবে না, আর 3খানা হবে। ঠিক আছে, দেখো তাহলে ফার্স্ট ঘর করলে কি ওয়ার্কার্স, তারপরে সেকেন্ড নাম্বার ঘর করলে কি তুমি আওয়ার্স,
যে কত ঘন্টা করে কাজ করেছে। 3rd নাম্বার ঘর কি, ডেজ, ডেজ 3খানা ঘর। তাহলে ফার্স্টে কি 7 ওয়ার্কার্স ডেলি কি 6 ঘন্টা করে কাজ করেছে, দিয়ে 12 দিনে দেয়ালটা বানিয়ে ফেলতে পারছে। এখন 3জন ওয়ার্কার্সের সংখ্যা 3জন ওয়ার্কার্স প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি করছে, কাজ করছে। তাহলে বলেছে কত দিনে বিল্ডিংটা বানাতে পারবে, এই হচ্ছে ছক। তো খুব ভালো করে দেখে নাও, 3টে থাকলে আমরা কিভাবে অঙ্কটাকে সলভ করতে পারি। তো ফার্স্ট আমরা ইউনিটারি মেথড এটাকে সলভ করব, ইউনিটারি মেথড, দ্যাট ইজ আমাদের মেথড 1। তো নিয়ম একই, যে যেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা যেন এই দিকে হয়। লেখা আমি এই দিক থেকে শুরু করতে পারি, এই দিক থেকেও শুরু করতে পারি। এই দুটো ঘরে মান দেওয়া আছে, তো আমি ওয়ার্কার্স নিয়ে কাজ শুরু করতে পারি, বা আওয়ার্সের ঘরে মান দেওয়া আছে তো আওয়ার্স নিয়ে আমি লেখা শুরু করতে পারি, কিন্তু ডেজ সবসময় যেন এই দিকে হয়। ঠিক আছে, বেশ। তাহলে আমি লিখলাম, দেখো 7 ওয়ার্কার্স, এভাবে লিখবে তুমি, 7 ওয়ার্কার্স ওয়ার্কস 6 আওয়ার অ্যান্ড কমপ্লিট 12 ডেজ। ওকে, আমি আমার নিজের ভাষায় বক্তব্যটা প্রকাশ করেছি, তুমি এখান থেকে নিয়ে পুরোটা লিখতে পারো। 7 ওয়ার্কার্স ওয়ার্কিং 6 আওয়ার ইন এ ডে ক্যান বিল্ড এ ওয়ালস ইন 12 ডেজ। তো এত বড় লেখা তোমার জায়গা নেই, এই জন্য আমি আমার মনের ভাষা দিয়ে বুঝিয়ে দিতে চাইছি যে 7 ওয়ার্কার্স কাজ করছে, ওয়ার্কস 6 আওয়ার, প্রতিদিন 6 ঘন্টা করে, অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 ডেজ, 12 ডেজে শেষ করে দিচ্ছে। তুমি তোমার নিজের ভাষাতে বক্তব্য প্রকাশ করতে পারো। এখন তুমি কি লিখবে, এবার 7-এর নিচে কোনো সংখ্যা লিখবে। ধরো আমি 7-এর নিচে 1 করবো, দিয়ে এগুলো এরকমভাবে অ্যারো দেবো, দিয়ে এরকম করে নিশ্চয়ই আমি ক্যালকুলেশন করবো, যাই করি না করি, তো তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, এই লেখাগুলো তাই আমি মুছে দিচ্ছি। আমি এই লেখাগুলোর জায়গায় এখন কি দিচ্ছি, অ্যারো দিচ্ছি। তুমি দেবে না, বাট আমার সুবিধার্থে আমি এখন দিয়ে রাখছি। তুমি ওরকম করে লিখে দেবে, দিয়ে এরকম করে ডট দিয়েই করবে। ঠিক আছে, বেশ। দেখো, তাহলে 7 ওয়ার্কার্স 6 আওয়ার করে কাজ করছে, 12 ডেজে কাজ শেষ করে দিচ্ছে। ঠিক আছে, এখন একেও 1 করতে হবে, একেও 1 করতে হবে, কিন্তু দুজনাকে একই টাইমে 1 করা যাবে না, একজন করে। ঠিক আছে, দেখো এখন যদি একজন ওয়ার্কার, ভালো করে ভাবো, 7 ওয়ার্কার্স 6 ঘন্টা করে কাজ করছে, 12 দিনে কাজটাকে শেষ করে দিচ্ছে। তাহলে একজন ওয়ার্কার যদি 6 ঘন্টা করে কাজ করে, দেখো একে 1 করলাম, 1 করলাম, কিন্তু 6কে সেমই রাখলাম। বোঝা গেল, এই দুটোকেই 1 করতে হবে, কিন্তু আমার যাকে চয়েস, আমি 6টাকেও প্রথমে 1 ঘন্টা মানে 1 দিয়ে, অর্থাৎ 1 আওয়ারের রেসপেক্টে কাজ করতে পারতাম, দেখিয়ে দিচ্ছি, চিন্তা নেই। তাহলে একজন ওয়ার্কার যদি 6 ঘন্টা করে কাজ করে প্রতিদিন, বলো সে 12 ডেজের আগে শেষ করে দেবে কাজটা, না বেশি দিন লাগবে? 7 ওয়ার্কার্স 6 ঘন্টা করে কাজ করছে, তবে 12 দিনে শেষ করতে পারছে। তাহলে একজন ওয়ার্কার যদি 6 ঘন্টা করে কাজ করে 12 দিনে নিশ্চয়ই শেষ করতে পারবে না, বেশি দিন লাগবে। তাহলে 12, যার নিচে 1 করেছ 7-এর নিচে, তাহলে মাল্টিপ্লাই বাই 7, বেশি দিন লাগবে, হ্যাঁ কি না? ইনক্রিজ করছে, ইনক্রিজ করলে মাল্টিপ্লাই। ওকে, সেম ফান্ডা। এখন একজন ওয়ার্কার্স যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে ভালো করে ভেবে দেখো, এই লাইনটা এই লাইনটার সাথে রিলেটেড, এই লাইনটা এই লাইনটার সাথে রিলেটেড, জানি নিশ্চয়ই আমরা। ঠিক আছে, তাহলে একজন ওয়ার্কার্স 6 ঘন্টা করে কাজ করছে, দিয়ে এত দিনে কাজটাকে শেষ করে দিচ্ছে, এত ডেজে। তাহলে একজন ওয়ার্কার্স যদি এখন 1 ঘন্টা করে কাজ করে, তাহলে নিশ্চয়ই আরও বেশি দিন লাগবে কাজটা শেষ করতে। তাহলে 12 গুণিত 7, কার নিচে 1 করেছি, 6-এর নিচে, তাহলে মাল্টিপ্লাই বাই 6, বেশি দিন লাগছে, ইনক্রিজ করছে, মাল্টিপ্লাই বাই 6। ওকে, বেশ, এটা মুছলাম। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ওকে, তো এই একটা আমি এইখানে করতে পারতাম, 7টাকে তখন সেম রাখতাম, মানে এখানে ধরো 7টাকে সেম রাখতাম, তখন 6-এর জায়গায় কী লিখতাম, 1 লিখতাম। 7 জন ওয়ার্কার্স কিন্তু 6 ঘন্টার জায়গায় কি 1 ঘন্টা করে কাজ করছে, তাহলে 12 ডেজে থেকে আরও বেশি দিন লাগবে। তাহলে তখন কিন্তু কার নিচে 1 লিখেছি, 6-এর নিচে, 7কে তো সেমই রেখেছি, তখন আমরা এখানে 6 মাল্টিপ্লাই করতাম। তো এই দুটোকে আমাকে 1 তো করতেই হবে, কিন্তু আমি প্রথমে 7কে করেছি, তুমি নাও করতে পারো। একে 1 করেছি, 7কে, 6কে সেম রেখেছি, পরের লাইনে এতে একই আছে, আর একে 1 করে দিয়েছি, বাস। দিয়ে সম্পর্কটাকে ব্রেনে বুঝেছি যে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, দেখলাম ইনক্রিজ হচ্ছে তো মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, বেশ। এখন এই 1গুলোর নিচে এই ঘরের সংখ্যাগুলোকে ঢোকাবো এরপর আস্তে আস্তে।
দেখো কী করে। এখন একজন ওয়ার্কার্স 1 ঘন্টা করে কাজ করছে, দিয়ে এত দিনে আমার দেয়ালটাকে বানিয়ে দিচ্ছে কাজ করে। এখন তিনজন ওয়ার্কার্স 1 ঘন্টা করে কাজ করলে বলো এত দিন লাগবে না কম দিন লাগবে? ভাবো, এই লাইনটার সাথে রিলেটেড। একজন ওয়ার্কার্স 1 ঘন্টা করে কাজ করছে, দিয়ে এত দিনে কাজটাকে শেষ করছে। এখন তিনজন ওয়ার্কার্স, ঠিক আছে, 1 ঘন্টা করে কাজ করছে, তাহলে এর থেকে নিশ্চয়ই কম দিনে কাজটাকে শেষ করে দেবে। তাহলে কম হলে বা ডিক্রিজ করলে আমরা বলেছি ডিভাইড। তাহলে 1-এর নিচে 3কে ঢোকাইছে এখানে, তাহলে 3, ঠিক। বেশ, এখন তিনজন ওয়ার্কার্স যদি 8 ঘন্টা করে ডিউটি করে, তাহলে ভাবো তিনজন ওয়ার্কার্স, এই লাইনটার সাথে রিলেটেড, তিনজন ওয়ার্কার্স 1 ঘন্টা করে কাজ করছে, এত দিনে বিল্ডিংটা শেষ করছে। এখন তিনজনই ওয়ার্কার্স যদি 8 ঘন্টা করে ডিউটি করে, কাজ করে, তাহলে নিশ্চয়ই আরও কম দিনে শেষ করে দেবে। তো কম হলে ভাগ, ডিভাইড। কী করবে, এই সংখ্যাটা যেমন আছে তেমন লিখলে, কোনো ক্যালকুলেশন করবে না আগে, লাস্ট স্টেপে করবে, তাড়াতাড়ি হবে, কাটাকাটি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে কার নিচে 8কে লিখেছি, একের তলায় 8কে ঢুকাইছি, তাহলে সেটা কি কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, মানে ডিভাইড, 3-এর সাথে মাল্টিপ্লাই দিয়ে 8 লিখে দিলে নিচে। এই যে ফ্র্যাকশনের নিচে আছে তো ডিভাইডই বোঝাচ্ছে, কিন্তু মাল্টিপ্লাই যেহেতু একটা 3 অলরেডি সংখ্যা আছে, তাই 3-এর পাশে লিখে দিলাম তাকে গুণ করে। বুঝতে পেরেছি? তিনজন ওয়ার্কার্স 1 ঘন্টা করে কাজ করে এত দিনে ওয়ালটাকে বানিয়ে ফেলতে পারছিল। এখন সেই তিনজন ওয়ার্কার্স যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে নিশ্চয়ই আরও কম দিনে ওয়ালটাকে বানিয়ে ফেলতে পারবে, তাই না? এ তো সিম্পল। দেখো না, তুমি তোমার একটু ভেবে দেখো, তুমি তোমার ব্রেনে ঠিক ছন্দটা বুঝতে পারবে। ঠিক আছে, এবার চলো কাটাকাটি করি। তাহলে 3-একে 3, 3 2 6, 2-একে 2, 2 4 8, 4 দিয়ে গেলাম, 4-একে 4, 4 3 12, তাহলে 3 7 গুণ করলাম 21, আর নিচে তো কিছু পড়ে নেই, মানে 1 পড়ে আছে, তো 1 লেখাও যা না লেখাও তা, তাহলে 21 ডেজ। ঠিক আছে, তাহলে তিনজন ওয়ার্কার্স 8 আওয়ার্স করে কাজ করে যদি, তাহলে 21 ডেজে সে কাজটা আমাদের বা ওয়ালটা আমাদের বানিয়ে কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, দেখে নাও, খুবই ভাইটাল একটা টাইপ। চলো তাহলে পরের টাইপে দেখি। তো এখন 3 নাম্বার অঙ্কটা দেখো, বলেছে 3D স্প্রেইং মেশিন ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ পেন্টিং এ হাউস ইন 60 মিনিট। ঠিক আছে, তাহলে 3টে স্প্রে করার মেশিন আছে যারা একসাথে কাজ করছে এবং একটা বাড়িকে 60 মিনিটে রাঙিয়ে দিচ্ছে, রং করে দিচ্ছে। হাউ লং উইল ইট টেক ফর 5 মেশিনস অফ দ্য সেম ক্যাপাসিটি টু ডু দ্য সেম জব। ঠিক, তো এখানে কি বলেছে দেখো, বলেছে যে 3টে মেশিন আমি প্রথমে কাজে লাগিয়েছিলাম তার প্রতিটার ক্যাপাসিটি, অর্থাৎ কত মিনিটে বা কত সেকেন্ডে সে কতটা এরিয়া রং করতে পারছে, সেটাকে বলা হয় কি, সেই মেশিনের ক্যাপাসিটি। তাহলে বলছে যে একটা মেশিন যতটা এরিয়া পর্যন্ত 1 মিনিটে বা 1 সেকেন্ডে যতটা এরিয়া পর্যন্ত কি রং করতে পারছে, সেই ক্যাপাসিটি সম্পূর্ণ, ওর থেকে পাওয়ারফুল মেশিন নয়, সেম ক্যাপাসিটি সম্পূর্ণ আরও কি 5টা মেশিন এনেছি আমরা। তাহলে বলছে কত টাইমে কাজটাকে ফিনিশ করতে পারে। তাহলে 3টে মেশিন একটা বাড়ি রং করতে 60 মিনিট, 1 ঘন্টা টাইম নিচ্ছে, তাহলে 5টা মেশিন নিশ্চয় কি খুব কম টাইমে সে ঘরটাকে রং করে দেবে। বুঝতেই পারছি যেটা ইনভার্স ভেরিয়েশনে আছে, তাই না, ডাইরেক্ট ভেরিয়েশনে নেই, কারণ একটার মান বৃদ্ধি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, মেশিনের সংখ্যা 3 থেকে 5 হচ্ছে, কিন্তু ওইদিকে কি সময়ের সংখ্যা 60 থেকে কমে যাবে, তো 1 ঘন্টা থেকে কমে যাবে, তাহলে ইনভার্স ভেরিয়েশন। বোঝা গেল? তো ছকটা করে নি চলো। তাহলে এখানে লিখবে মেশিন, আর এখানে লিখবো আমরা টাইম। তো টাইমটা মিনিটে আছে, মিনিটেই লেখো। ওকে, বেশ। তাহলে কটা মেশিন আছে, প্রথমে 3খানা মেশিন আছে, 3খানা মেশিন কতক্ষণে কাজ করছে, 60 মিনিটে কাজ করে দিচ্ছে। ঠিক আছে, বেশ। এখন 5টা মেশিন নিয়েছি, তাহলে 5টা মেশিন কত মিনিটে কাজ শেষ করবে, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ইউনিটারি মেথড আমরা দেখি প্রথমে। তাহলে 3 মেশিন ডু দ্য ওয়ার্ক কত, 60 মিনিট, 60 মিনিটে কাজ শেষ করে দিচ্ছে। তাহলে এই কাজটাই 1 মেশিন যদি কাজটাকে শেষ করে, তাহলে 3টে মেশিন 60 মিনিট সময় নিচ্ছে কাজটা করতে, একটা মেশিন সেই কাজটাই করতে কি আরও বেশি টাইম নেবে, তো বেশি টাইম নিলে মাল্টিপ্লাই, 60 মাল্টিপ্লাই, কার নিচে 1 লিখেছি, 3-এর নিচে, তো 3, এত মিনিট। ওকে,
এখন 5টা মেশিন আসছে, তাহলে 5 মেশিন ডু দ্য ওয়ার্ক। তাহলে একটা মেশিন এত টাইম নিচ্ছে রং করতে বাড়িটাকে, 5টা মেশিন কি আরও কম টাইম নেবে একটা মেশিনের থেকে। তাহলে কম হলে ডিভাইড, ডিক্রিজ হলে ডিভাইড। ওকে, এত মিনিট, 5 একে 5, 5 বারং 7, 36 মিনিট হয়ে গেল। বুঝতে পেরেছি নিশ্চয়ই। চলো সেকেন্ড মেথডটা দেখে নিই। তো সেকেন্ড মেথডটা কি আমাদের ভেরিয়েশন মেথড, অর্থাৎ রেশিও প্রপোর্শন মেথড, তাই তো? বেশ, তাহলে এখানে বুঝতে পারছি মেশিন আর টাইম কি ইনভার্স ভেরিয়েশন আছে, তোমাকে এটা লিখে দিতে হবে হিয়ার, কারণ মেশিনের সংখ্যা ইনক্রিজ করছে বা টাইমের সংখ্যা কি করবে, ডিক্রিজ করবে। সো হিয়ার মেশিন and time are in inverse variation। ঠিক লেখা দেওয়া হয়েছে। বেশ, তাহলে ইনভার্স ভেরিয়েশন হলে যে ঘরে দুটো মান দেওয়া আছে সেটা বাই সেটা। ডাইরেক্ট ভেরিয়েশনের ক্ষেত্রেও এটা হয়, এটার ক্ষেত্রে তো সবার ট্রু, ইকুয়াল চিহ্ন দেবো। শুধু ইনভার্স ভেরিয়েশন বলে ডাইরেক্ট ভেরিয়েশনে এইটা বাই এটা করতাম, দেন এইটা বাই এটা করতাম, কিন্তু ইনভার্স ভেরিয়েশন বলে এইটা বাই এইটা করে এইটা বাই এইটা করবো। তাহলে ফার্স্টে লিখবো টাইম, আর এখানে লিখবো 60, ঘুরিয়ে দেবো, জাস্ট এই পার্টটা ঘুরিয়ে দেবো। ঠিক আছে, দেখে দেখে উপরের স্টেপটা লিখবো 3, এই দাগটা মানে is/5, ইকুয়াল চিহ্ন মানে কি ডবল is/2, তারপরে কত টাইম, এই দাগটা মানে is/60। রেশিওর ভিডিওটা একবার দেখে নেবে যদি এইগুলো কী করে হচ্ছে না হচ্ছে যদি বুঝতে না পারো। ঠিক আছে, রেশিওটা দেখে নিলেই তোমার আইডিয়া সব ক্লিয়ার হয়ে যাবে। বাবা ওই ভিডিওতে রেশিও সম্পর্কে অনেক ডিটেলসে বলে দিয়েছি, আর কিচ্ছু এমন কিছু নাই যে তুমি জানতে বাকি আছে। আমি যদি আবার এইবারে এখানে রিকভারি করি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি শেষ করতে পারবো না। তো তুমি কাইন্ডলি একবার দেখে নিও যদি ভুলে যেয়ে থাকো যে এগুলো কী করে হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে পরের লাইনে অর দেবো, কারণ ইকুয়াল চিহ্ন ওরা ব্যবহার করে নিয়েছে। তাহলে 60 চলে যাবে কি 3-র সাথে মাল্টিপ্লাই হতে, আর 5 চলে যাবে টাইমের সাথে মাল্টিপ্লাই হতে। এবার টাইমকে কী করবো, ইকা করবো, তাহলে 360 5টার সাথে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এইদিকে চলে এলো, ডিভাইড হয়ে গেল, ইকুয়াল চিহ্ন দিয়ে টাইম। ওকে, 5 একে 5, 5 12 60, 3 12 36 টাইম। তাই টাইম হয়ে গেলো কত, 36। এবার এখানে টাইমটা কত নিয়েছিলাম, এখানে 60টা মিনিটে ছিল, তো মিনিট আছে, তাহলে মিনিট লিখতে পারো নাও পারো, অতএব দিয়ে বা দেয়ারফর দিয়ে তুমি যেরকম করে উত্তর লিখো সেরকমভাবে লিখে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। চলো পরেরটা, এটাও একটা নিউ টাইপের অঙ্ক। কি বলেছে দেখো, 1200 সোলজার্স ইন এ ফর্ট হ্যাড কি এনাফ ফুড ফর 28 days। তাহলে একটা ফর্ট বা দুর্গ আছে, যেটাকে আমরা দুর্গ বলি বা কেল্লা বলি, সেখানে 1200 জন সৈন্য গার্ড দিচ্ছে, এবং সেই ফোর্টটাতে সেই কেল্লাটাতে কি 28 দিনের খাবার মজুদ আছে, অর্থাৎ ওই 1200 জন 28 দিন তাদের ভালোভাবে চলে যাবে খাবারে। আফটার 4 days, 4 দিন পরে, সাম সোলজার্স ওয়ার ট্রান্সফার টু অ্যানাদার ফোর্ট, তারা এক দুর্গ থেকে অন্য দুর্গ চলে গেল। অর্থাৎ 1200 জন সোলজার তো ওই ফোর্টে ছিল, প্রথম ফোর্টটাতে, মানে ফোর্ট এতে ছিল ধরো, এবারে সেইখান থেকে তারা ফোর্ট বিতে কিছুজন চলে গেল। সাম কিছুজন ফোর্ট এ থেকে সোলজার ফোর্ট বিতে চলে গেল, ছিল কত 1200 সোলজার মোট। এবারে কত গেছে সেই নাম্বারটা আমাকে বলে দেয়নি, যে এ থেকে বিতে কত গেছে। হ্যাঁ, এবারে তারা কদিন পর গেছে, তারা 4 দিন 4 days পর তারা চলে গেছে। ওকে, বুঝতে পেরেছি। আর এই 1200 সোলজার যদি এ ফোর্টেই থাকতো, 4 দিন পর যদি তারা বি ফোর্টে না যেত, তাহলে তোদের 28 days একদম খাবার দাবারের কোনো চিন্তা থাকতো না, তাদের একদম ভালোভাবে চলে যেত। ঠিক আছে, বেশ। তো অ্যানাদার ফোর্ট অ্যান্ড দাস দ্য ফুড লাস্টেড নাও ফর 32 days। এখন দেখো কিছু সোলজার কি চলে গেছে বি ফোর্টে, তাহলে এখানে সোলজার তো কমে গেছে, এই সোলজার তো নিউ সোলজার আসেনি, এই 1200 থেকে কিছু সোলজার চলে গেছে, তো এই ফোর্টটাতে সোলজারের সংখ্যা কমে গেছে, তো তারা তো খাবারটা নিয়ে যায়নি কোথাও। তাহলে 80 যখন সোলজার সংখ্যা কমে গেল, তাহলে নিশ্চয়ই কি তাদের 28 days কি থেকে আরও বেশি দিনে খাবারটা যাবে। বুঝতে পেরেছো, কারণ সোলজারের সংখ্যা মানুষের সংখ্যা কমে গেছে, তো তাহলে যে খাবারটা 1200 জন সোলজারের 28 দিন যাচ্ছিল 28 days, এখন কি সোলজার কমে গেছে, চলে গেছে অন্য কোথাও, তাহলে যে কটা সোলজার বেঁচে আছে, মানে যে কটা সোলজার ওই ফোর্টটাতে আছে, এ ফোর্টটাতে আছে,
তাদের কি 32 ডেজ এবারে খাবারে চলে যাবে। তাহলে এখন যে কজনই এ4-এ আছে 4 দিন পরে, তাদের 32 ডেজ খাবারটা ভালোভাবে চলে যাবে। ঠিক আছে, বেশ। হাউ মেনি সোলজার্স লেফট দ্য ফোর্ট? এখন কতজন সোলজার বি4-এ চলে গেল সেই সংখ্যাটা তোমাকে বের করতে হবে। দেখো, তোমার মনে হতে পারে যে অঙ্কটা খুবই কঠিন, কিন্তু বিশ্বাস করো খুবই ইজি। ইউনিটারি মেথড শিখে গেছো তো, এই অঙ্কটা ওই মেথডই হবে। চলো করি। তাহলে দেখো, আমি যখন জানি না যে কতজন সোলজার A4 থেকে B4-এ গেল, এই অঙ্কটার ক্ষেত্রে চলো ধরে নিই যে এক্স নাম্বার অফ সোলজার কি A4 থেকে B4-এ চলে গেছে 4 দিন পরে। ঠিক আছে, বেশ। লেট কনসিডার এক্স নাম্বার অফ আর লেফট। কজন সোলজার চলে গেছে? এক্স নাম্বার অফ। তাহলে সোলজার রিমেন। তাহলে বলো, এক্স নাম্বার অফ সোলজার কি A4 থেকে B4-এ চলে গেছে, ঠিক? তাহলে কতজন সোলজার এখন A4-এ আছে? না, আগে ছিল কত? 1200 নাম্বার অফ সোলজার। তাহলে চলে গেছে কত? এক্স নাম্বার। তাহলে মাইনাস এক্স করলে যেটা উত্তর পাবো সেই নাম্বারটা এখন নিশ্চয়ই কি A4-টাতে আছে, মানে ফোর্ট এতে আছে, হ্যাঁ কি না? বেশ, তাহলে এটা নিশ্চয়ই বুঝে গেছি। এবার ছকটা করে ফেলি, চলো। তাহলে একদিকে লিখবে সোলজার আর একদিকে লিখবে ডেজ অফ ফুড, ডেজ অফ ফুড। ঠিক, বেশ। তাহলে ফার্স্ট কত সোলজার ছিল? 1200। ঠিক, তাদের কতদিনের খাবার মজুদ ছিল? 28 ডেজ। 28 ডেজ এইটা লিখে দেবে। আর তোমার বুঝলে অঙ্কটা এখান থেকে ভুল হতে শুরু হয়ে গেল। কিন্তু তুমি তো বলবে দাদা এখানে যা ডাটা আছে তুমি তো তাই লিখলে, আমি তো পরীক্ষার হলে এটাই করতাম। তাহলে ভুল কোথায় হচ্ছে? দেখো, ইউনিটারি মেথডে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রুল, বা বলতে পারো মোস্ট প্রাইম রুল তোমাকে এখন আমি বলতে চলেছি, যেটা তুমি এখন খুব ভালো করে মনে রেখে দেবে, যে যেটা চলে গেছে সেটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। কি রুল বললাম? যে যেটা চলে গেছে সেটা নিয়ে আমাদের টেনশন করে লাভ নেই, বাকি কি পড়ে আছে সেটা নিয়ে টেনশন করা উচিত। সেটাই হচ্ছে ইউনিটারি মেথড। দাদা তুমি তো আরও কনফিউজ করে দিলে। না না বাবা, আমি কিচ্ছু কনফিউজ করিনি। দেখো দেখো 1200 সোলজার্স, তাদের 28 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে। এখানে কি বলেছে? আফটার 4 ডেজ। তারা 4 দিন তো খেয়ে নিয়েছে না, আফটার 4 ডেজ বলেছে তো। মানে আমাকে যে ডাটাটা দিয়েছিল সেটা 4 দিন আগেকার ডাটা দিয়েছিল, যে 1200 সোলজার যা খাবার আছে এই ফোর্টটাতে, এই ফোর্টটাতে 28 ডেজ চলে যাবে। কিন্তু 4 দিন ধরে 1200 জন তো খেয়ে নিয়েছে, হ্যাঁ কি না? তারা তো 4 দিন পরে A4 থেকে B4-এ গেছে। তাহলে সেই 4 দিন তো তারা খাবার খেয়েছে, না খেয়ে তো নাই কেউ। বেশ, তাহলে 4 দিন যদি খাবার খেয়ে নেয় তারা, তাহলে এখন আর কতদিন পড়ে আছে খাবার? আমার ছিল কত? টোটাল ডেজ কত ছিল? 28। ঠিক আছে, তাহলে আফটার 4 ডেজ, 4 দিন পর এখন কত ডেজ হবে? না 28 - 4, তাহলে 24 ডেজ। এখন 24 ডেজ পড়ে আছে, 28 ডেজ নাই, কারণ দাদা তারা 4 দিন তো খেয়ে নিয়েছে। তাহলে যে 4 দিন খেয়ে নিল সেই 4 দিন আর মাথা ঘামিয়ে লাভ নেই বাবা, ওকে যেতে দাও। তো ইউনিটারি মেথডে বুঝলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, যে তারা 1200 জন সোলজার ছিল, 28 দিনের আমাকে হিসাব বলে দিয়েছিল, কিন্তু এই যে 4 দিন পরকার আমাকে একটা নিউ জিনিস করতে দিচ্ছে ক্যালকুলেশন, তো সেই 4 দিন ধরে তো তারা খেয়েছে। তাহলে এখন আমাকে যে ক্যালকুলেশনটা করতে দিচ্ছে সেটা ওই 24 ডেজের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে, নাকি 28 ডেজ। কারণ 1200 জন কি 4 দিন খুব ভালো করে খেয়েছে, ঠিক? তাহলে 1200 জন এখন আমাদের কত? 24 ডেজ খাবার মজুদ আছে। দিয়ে ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? না এখান থেকে সোলজার A4 থেকে B4-এ কিছু চলে গেছে। তাহলে এখন সোলজার কত পড়ে আছে? 1200 মাইনাস এক্স, এখান থেকে চলে গেছে সোলজার, ঠিক? দি খাবার কত দিনকার খাবার মজুদ হয়ে আছে? না এইটা বিয়োগ করে যে সোলজারটা পাবো A4-টাতে, সেই সোলজারদের 32 ডেজ চলে যাবে আরামসে, কোনো চাপ হবে না।
ঠিক আছে, বুঝতে পেরেছি না পারিনি? এখন তুমি বলবে দাদা দুটো ঘরই তো মান দেওয়া রয়েছে, তাহলে আমরা ইউনিটারি বা ভেরিয়েশন মেথড কী করে লাগাবো? দেখো, দুটো ঘরের মান তো দেওয়া আছে টেকনিক্যালি, কিন্তু এখানে এক্স টার্মটা দেওয়া আছে না, আননোন টার্ম, যে কতজন সোলজার চলে গেছে সেটাই তোমাকে বের করতে হবে। তো এইটা বার করব, দেখো কী করে করি। আমার বোর্ডে জায়গা নেই, তাই এই ডাটাগুলো আমি মুছছি। খুবই ইম্পর্টেন্ট ডাটা, তুমি কিন্তু কিছু কাটবে না, তুমি একদম খাতার ওপরেই রাখবে। বেশ, তো দেখো, তাহলে সোলজার সংখ্যা যদি কমে, ডিক্রিজ করে, তাহলে দিন সংখ্যা দেখেছো কি ইনক্রিজ করেছে, তাহলে সোলজার সংখ্যা ডিক্রিজ করছে। 1200 থেকে এক্স নাম্বার চলে গেছে, ডিক্রিজ করে গেছে নাম্বার, সোলজারের নাম্বার, কিন্তু ডেজ অফ ফুড কি ইনক্রিজ করে গেছে, 24 ডেজ থেকে 32 ডেজ হয়ে গেছে। তাহলে সোলজার অ্যান্ড ডেজ অফ ফুড আর ইন ইনভার্স ভেরিয়েশন। তারা কি ভেরিয়েশন আছে? তারা ইনভার্স ভেরিয়েশন আছে। তো ইনভার্স ভেরিয়েশনে থাকলে কি দাদা এইটা বাই এইটা। আমরা সেকেন্ড মেথডে করছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে। প্রথম মেথডেও তুমি করতে পারো, দিয়ে আমাকে দিয়ে চেক করে নেবে, ঠিক আছে? তাহলে এইটা বাই এইটা, এইটা বাই এইটা ইকুয়াল দিয়ে এখন এইটা বাই এইটা করবো, ইনভার্স ভেরিয়েশন বলেছে না, সেকেন্ড ঘরটা এইটা বাই এইটা 32/24। তাহলে এই ঘরটাকে সেম রাখবো, ওই ঘরটাকে উল্টে দেবো। এখন তোমার মনে হতে পারে দাদা আমি যদি এই ঘরটাকে সেম রাখতাম কারণ আর এই ঘরটাকে উল্টাতাম, কারণ তো এইখানে তো দুটো ঘরেরই মান দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলেও তুমি করতে পারতে, অঙ্ক তোমার হতো, কোনো ভুল হতো না, ঠিক আছে? বেশ, এটা দেখে দেখে কি ফার্স্ট স্টেপটা লিখবো। তাহলে 1200 1200 মাইনাস এক্স, এই ইস টু মানে কি ডাবল ইস টু 32/24। ওকে, বেশ, এবার কি অর দিয়ে নেক্সট স্টেপ কোনাকুনি গুণ। তাহলে 1200 গুণিত 24। দেখো আবার এইখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, কেটে দিও না বাবা, ভুল হয়ে যাবে, কারণ এখানে মাইনাস সাবস্ট্রাক্টের চিহ্ন আছে ডিনোমিনেটরে, কোনো দিন এইভাবে কাটাকাটি হবে না। হ্যাঁ, যদি এরকম থাকতো তাহলে কেটে যেত, কিন্তু এখানে মাইনাস এক্স আছে, তো এরকম করে কাটাকাটি পসিবল না, ঠিক? বেশ, তো এটা গুণ করব মাইনাস এক্স গুণিত 32। ওকে, বেশ, এবার আমরা অঙ্কটা একটু মুছছি, কারণ আমাদের জায়গা নেই বোর্ডে, ওটার দরকারও নয়। বেশ, এবারে কি এক্সের ভ্যালু বার করতে হবে। তাহলে এক্সের ভ্যালু বার করতে গেলে ইকুয়েশনের একটা সাইডে এক্সকে ইকা করতে হবে। গোটা ইকুয়েশনে দেখো কোনো আননোন টার্ম নেই, শুধু এক্স ছাড়া, ঠিক আছে? এবারে কী করে ইকা করবো? এখানে এক্স সাবস্ট্র্যাক্ট হয়ে আছে, তো প্রথমে আমি সাবস্ট্র্যাক্টকে ইকা করতে পারবো না যদি মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের চিহ্ন থাকে। আমরা দেখতে পাচ্ছি গোটা টার্মটার সাথে যেখানে x2 আছে তার সাথে 32 মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে আগে ওকে হাঁটায়, 32 এইদিকে মাল্টিপ্লাই আছে, তাহলে এইদিকে এলে কী হবে? ডিভাইড হয়ে যাবে। তাহলে 1200 24 ডিভাইডেড বাই 32 সমান হচ্ছে 1200 মাইনাস এক্স, অর দিয়ে নেক্সট স্টেপ। ওকে, ব্যাস, তো এখানে কিছু কাটাকাটি করতে গেলে করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। কেটে নিই, দেখো 2 দিয়ে কাটছি, 2 একে 2, 2 6 12, 2 একে 2, 2 দুগুণে 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 4 একে 4, 4 3 12, তাহলে 3 3 9, 900। এইদিকে যেমন আছে দেখে দেখে লিখলাম, ওর দিকে নেক্সট স্টেপ, এইদিকে ক্যালকুলেশন করে 900 এলো, ঠিক আছে? বেশ, এবার দেখো, এবারে এক্সকে ইকা করবো। দেখো এক্সকে ইকা করতে গেলে বুঝতেই পারছি যে 1200টাকে আমাকে কী করতে হবে? সরাতে হবে। তো 1200টার সাইন কিন্তু পেছনে থাকে না, মনে রাখবে, এটা হচ্ছে এক্সের সাইন, আর 1200-এর সাইন কি সামনে, কিছু নাই মানে সামনে লেখা আছে, বোঝা গেল? পেছনে কাউরি সাইন লেখা থাকে না, যে কোনো টার্মের সাইন তার সামনে লেখা থাকে, ঠিক আছে? বেশ, তো এই প্লাস টার্মটাকে এই টার্মটাকে আমি যদি সরিয়ে নিয়ে আসি, তাহলে ইকুয়াল সাইন এই সাইডে নিয়ে আসি, তাহলে কি সে মাইনাস হয়ে যাবে। তাহলে 900 মাইনাস, আর এদিকে মাইনাস এক্স যেমন আছে সেরকম পড়ে রইল। মাইনাস এসছে বলে ঘাবড়াবে না, তুমি ইন্টিজার্স করেছো তাই না? তুমি কি এই দেখো 900টা কি পজিটিভ আছে আর 1200টা মাইনাস আছে, তো তুমি বড়টা থেকে ছোটোটা আগে কি বিয়োগ করে দেবে। তাহলে এখানে
বিয়োগ করে দিলে, কারণ এখানে বিয়োগ আছে। তুমি বলতে পারো দাদা ছোটো থেকে তো বড় বিয়োগ হয় না, কিন্তু তুমি ইন্টিজার্স করেছো তো, তাই না? বড়টা থেকে ছোটোটা অলওয়েজ বিয়োগ করতে পারো যদি অ্যাডিশন সাবস্ট্রাকশন থাকে। ওকে, বেশ। খালি সাইনটা কী আসবে সেটা খুব ভেবেচিন্তে লিখতে হবে উত্তরটা। তাহলে 9 আর কয় 12, 9 10 11 12, 3 12। ওকে, বেশ। তাহলে এদিকে দেখতে পাচ্ছ কত রয়েছে 300। এবারে বড় টার্মটা সাইন কি না, 900 হচ্ছে প্লাস সাইন আর 1200টা মাইনাস সাইন। তো বড়টা সাইন বসবে, এটা হচ্ছে বড় টার্ম, তাহলে ওর সাইন কি মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম, মাইনাস এক্স। ইকুয়াল সাইনের দু সাইডে যদি এরকম মাইনাস থাকে তাহলে কেটে যায়। ওকে, অ্যাকচুয়ালি এইভাবে কাটে না, আমরা মাইনাস দিয়ে দুপক্ষকে গুণ করে দিই, অর্থাৎ জিনিসটা এরকম। তো এই মাইনাসে মাইনাসে এটা হয়ে যায় কি প্লাস 300, আর এইদিকে হয়ে যায় প্লাস এক্স। তো প্লাস তো আমরা অনেক সময় নাও লিখতে পারি। তো এই দুটো স্টেপ না করে আমরা একদম ডাইরেক্ট বলে দিই যে এইরকম করে যদি ইকুয়াল সাইনের দু সাইডে মাইনাস থাকে তো কেটে যায়। তাহলে বলো এক্সের মান কত এলো 300। তাহলে কতজন সৈন্য বা সোলজার চলে গেছে এ ফোর্ট থেকে বি ফোর্টে? 300। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। চলো পরেরটা করি। দেখো আমাদের লাস্ট অঙ্ক আমরা কীভাবে সলভ করি। তো বলেছে এ কার ক্যান ফিনিশ এ সার্টেন জার্নি ইন 10 আওয়ার্স at a speed of 48 km/h. By how much should its speed be increased so that it may take only 8 hours to cover the same distance? ওকে, তাহলে আগেরটার অঙ্কর মতনই এই অঙ্কটা সেমই অনেকটা, যে আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কতগুলো সৈন্য এ ফোর্ট থেকে বেরিয়ে চলে গেছে বি ফোর্টে। ওকে, আর এখানে আমাকে বলেছে কতটা স্পিড ইনক্রিজ করতে হবে, যেখানে আমরা কি 10 ঘন্টার জায়গায় 8 ঘন্টাতে ওই জায়গাটা পৌঁছে যেতে পারি, ডিস্টেন্স সেমই আছে। এখন একটা জিনিস বলে দিই তোমাকে, এই অঙ্কটাই মানে এরই সিমিলার অঙ্ক আমরা কিন্তু স্পিড টাইম ডিস্টেন্স চ্যাপ্টারটিতে করে এসেছি, এক্সারসাইজ 3 নাম্বার 10 নাম্বারের অঙ্কটা, ঠিক আছে 10th দেখে নিও। তো ওখানে দেখবে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করে স্পিড টাইম ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করেছি এবং আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক আছে। তো তুমি দেখে নিও অঙ্কটা। তো ওই অঙ্কটা দেখে নিও, ওটা আমরা ফর্মুলার সাহায্যে করেছি। এই অঙ্কটাকে আমরা ইউনিটারি মেথডের সাহায্যে করব। দেখো কীভাবে। তাহলে লেট কনসিডার, আমরা গাড়ির স্পিড কি x km/h বাড়িয়ে দিয়েছি। তাহলে লেট কনসিডার স্পিড ইনক্রিজ বাই x km/h। কারণ কি এখানে স্পিডটা দেখো বলেই দিয়েছে km/h, তো আমরা ধরে নিলাম যে স্পিড হচ্ছে x km/h, সে ইনক্রিজ করেছে। ওকে, তবেই সে 8 ঘন্টাতে পৌঁছে গেছে। আবারও বলছি, ওই 10 নাম্বার অঙ্কটা তুমি যে মেথডে করে এসছো সেই মেথডে এই অঙ্কটা করতে পারো, কোনো চাপের কিছু নেই। কিন্তু এখানে আমি ওই একটা মেথড, ওইখানে একটা রকম মেথড দেখিয়ে দিয়েছি, তাই আমি এখানে দ্বিতীয় নম্বর মেথডটাকে অ্যাপ্লাই করছি। বুঝতে পেরেছ? বেশ, তো ঘর করবো এরপর। তাহলে একটা ঘর হবে তোমার, ওই অঙ্কটাও তুমি এই মেথডে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, দিয়ে আমাকে দিয়ে চেক করিয়ে নেবে, ঠিক আছে। বেশ, তাহলে এখানে আছে কি স্পিডের ঘর একটা আর টাইম। তো একটা ঘর হচ্ছে স্পিড আর একটা ঘর টাইম, কারণ ডিস্টেন্স তো সেম। তো স্পিড যেটা আছে সেটা কি km/h, আর টাইম যেটা আছে সেটা আওয়ারে। তো আমরা বলতে চাইছি দেখো যে স্পিড হচ্ছে কত 48, আর সেই জায়গায় টাইম নিচ্ছে 10 ঘন্টা। এখন স্পিড কতটাকে বৃদ্ধি করেছে, তাই না? তাহলে 48-এর সাথে যুক্ত এক্স, কারণ 48 কিলোমিটার তো আছে, তারপর আমি বেগ বাড়িয়েছি, তাই না? তাহলে 48 + x, এই এক্স পরিমাণ স্পিডটাকে আমি ইনক্রিজ করেছি। বেশ, তো এখন কত ঘন্টায় পৌঁছে গেছি? 8 ঘন্টায়। হয়ে গেল, ছক রেডি আমার। বেশ, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে স্পিড যদি ইনক্রিজ করি, স্পিড আমাদের কি ইনক্রিজ হয়েছে, বাট আমাদের টাইম কি ডিক্রিজ হয়ে গেছে। তাহলে এটা কি ইনভার্স ভেরিয়েশন আছে। ওকে, তাহলে আমরা এগুলো লিখে দেবো এখানে, হিয়ার স্পিড অ্যান্ড টাইম ওকে আর ইন ইনভার্স ভেরিয়েশন। ওকে, ইনভার্স ভেরিয়েশন আছে, তুমি লিখে নিও নিজের মতো করে, কোনো অসুবিধা নেই। তাহলে ইনভার্স ভেরিয়েশন হলে কি, এটা বাই এইটা
48/48 প্লাস এক্স। আমরা ভেরিয়েশন মেথডে করছি, ইউনিটারি মেথডেও তুমি করতে পারো, কোনো চাপের কিছু নেই, করবে দিয়ে আমাকে যেটা চেক করে নেবে। তাহলে দেখো আমি ভেরিয়েশনে করছি, রেশিও প্রপোর্শন মেথডে। তাহলে 48/48 প্লাস এক্স ইকুয়াল চিহ্ন দিলাম। এখন এইটা বাই এইটা, কিন্তু ইনভার্স ভেরিয়েশন বলেছে তাহলে নিচেরটা বাই ওপরটা, তাহলে 8/10। ডাইরেক্ট ভেরিয়েশন করলে 10/8ই করতাম, ঠিক এটা 11 অঙ্কগুলোর মতনই। এটা দেখে দেখে ওপরটা লিখবো 48, এই দাগটা মানে = 48 প্লাস এক্স, এই ইকুয়াল চিহ্ন মানে =8, এই দাগটা মানে =10। ঠিক আছে, বেশ অর দাও। নেক্সট আমরা কি কোনাকুনি গুণ, তাহলে 48 মাল্টিপ্লাই বাই 10, 48 প্লাস এক্স মাল্টিপ্লাই বাই 8 এক্স। এখন এক্স এখানে ঢুকে আছে, এক্স কী করতে হবে, তাহলে আমাদের 8 টাকাকে আগে সরাতে হবে, কারণ ও মাল্টিপ্লাই হয়েছে এক্সের এই টার্মের সাথে, ও মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে ওকে আগে হাঁটে। তাই এদিকে নিয়ে আসো 48 মাল্টিপ্লাই বাই 10/8 সমান হচ্ছে 48 প্লাস এক্স। ওকে, এবার আমি অঙ্কটা একটু মুছি। দেখো মুছলাম, তাহলে অঙ্কটা এখন আমাদের কি 48 মাল্টিপ্লাই বাই 10, 8 সমান হচ্ছে 48 প্লাস এক্স। তাহলে কাটাকাটি করো, 2 4 8, 2 2 4, 2 4 8, 2 2 4, 2 5 10, 2 1 2, 2 2 4, তাহলে 5 বারাম 60, 60 সমান হচ্ছে 48 প্লাস এক্স। এখন এক্সের মান বার করতে গেলে এক্স কী করতে হবে, তাহলে 48টাকে অ্যাডিশনে এলে গেছে, এদিকে গেলে সাবস্ট্রাক্ট হয়ে যাবে, তাহলে 60 - 48 সমান এক্স। 8 আর 2 10, হাতে থাকে 1, 5 আর 1 6 এক্স। তাহলে দেখো 12 কিলোমিটার/আওয়ার, যদি আর আমি স্পিডটা আমার 48ই আছে, আর 12 কিলোমিটার/আওয়ারে চেঞ্জ করে দিই বা পরিবর্তন করে দিই, তাহলেই আমার কি আমরা 8 ঘন্টায় পৌঁছে যাব ওই জায়গাটা। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো এই ছিল বিভিন্ন টাইপের, তো এই ছিল মোস্ট 5টা অ্যাডভান্স টাইপের ইউনিটারি মেথডে যেগুলো সলভ করা হয় আমাদের, সেই রকম অঙ্ক। তুমি অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে নেবে আর বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাকে এখন থেকেই প্রিপেয়ার হতে হবে, তাই না? আর আমি তো তোমাকে সাহায্য করবোই, তোমার কোনো টেনশন নেই, খালি করতে থাকো, ভয় পেয়ে পেছিয়ে যাবে না, বাস। চলো বাই।